এই ব্রয়লার মুরগি নিয়ে আমি আগের ভিডিওতে একটি সতর্কতামূলক আলোচনা করেছিলাম। ভিডিওটি ইতিমধ্যেই মোটামুটি ভাইরাল হয়েছে এবং সেখানে বিপুল সংখ্যক কমেন্ট এসেছে। সত্যি বলতে কমেন্টগুলো পড়ে আমি একদিকে যেমন কৃতজ্ঞ হয়েছি, অন্যদিকে কিছুটা অবাকও হয়েছি। কারণ এই কমেন্টগুলোর ভেতর দিয়ে আজকের সমাজের চিন্তাভাবনা, সচেতনতার অবস্থা আর মানুষের ভেতরে জমে থাকা হাজারো প্রশ্ন খুব স্পষ্ট হয়ে উঠেছে। অনেকেই খুব ভালো, গঠনমূলক এবং চিন্তাশীল কমেন্ট করেছেন। আপনাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আবার অনেকেই প্রশ্ন তুলেছেন, প্রমাণ চেয়েছেন, ব্যাখ্যা চেয়েছেন। যেমন, ব্রয়লার মুরগি কি সত্যিই ক্ষতিকর? ব্রয়লার ডিম কি নিরাপদ? লেয়ার মুরগি কি আলাদা কিছু? যখন প্রায় সব খাবারেই কোনো না কোনো রাসায়নিক ব্যবহৃত হচ্ছে, তখন আমাদের করণীয় কি? ব্রয়লারের বাস্তবসম্মত বিকল্প কি? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আগের ভিডিওতে যা বলা হয়েছে সেটা কতটুকু সত্য? এই সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আজকের এই ভিডিও। এটা কোনো ওপিনিয়ন ভিত্তিক আলোচনা না, এখানে আমরা কথা বলবো প্রমাণের ভিত্তিতে। যারা আগের ভিডিওটি এখনও দেখেননি তাদের কাছে অনুরোধ, এই ভিডিও দেখার আগে অবশ্যই প্রথম ভিডিওটি দেখে নেবেন। ভিডিও শুরু করার আগে আমি একটা বিষয় খুব পরিষ্কার করে বলতে চাই। আমি মূলত একজন কন্টেন্ট ক্রিয়েটর নই। আমি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি, যেখানে আমাকে প্রচুর রিসার্চ করা লাগে। ভিডিও বানানো আমার পেশা না, এটা আমার একটি আগ্রহ, বা বলতে পারেন একটি অভ্যাস। আমি নিজে যে কোনো বিষয়ের ভালো মন্দ জানার চেষ্টা করি, যাচাই করি, পড়াশোনা করি। আর একদিন আমার মনে হয় এই তথ্যগুলো সাধারণ মানুষের জানা দরকার। সেখান থেকেই ভিডিও বানানোর চিন্তা আসে। আমার উদ্দেশ্য কখনোই কাউকে ভুল তথ্য দিয়ে ভয় দেখানো নয়, বা কোনো খাবারকে এক কথায় নিষিদ্ধ ঘোষণা করা নয়। আমার উদ্দেশ্য একটাই, সঠিক তথ্য তুলে ধরে মানুষকে সচেতন করা, যাতে সিদ্ধান্তটা অজান্তে না হয়, বুঝে নেওয়া যায়। আগের ভিডিওর কমেন্ট পড়ে আমি বুঝেছি অনেকেই পুরো ভিডিওটি না দেখেই ধরে নিয়েছেন আমি ব্রয়লার মুরগি খেতে নিষেধ করেছি। কিন্তু যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তারা জানেন আমি কখনোই এমন কিছু বলিনি। বরং আমি পরিষ্কারভাবেই বলেছি কিভাবে খাওয়া যায়, কতটা খাওয়া যায়, আর কোন জায়গায় আমাদের সাবধান হওয়া দরকার। আজকের এই ভিডিওতে আমি আপনাদের করা প্রতিটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর তার আগে আপনাদের সামনে তুলে ধরব ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশ ভিত্তিক গবেষণা ও বৈজ্ঞানিক প্রমাণ, যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে ব্রয়লার মুরগি নিয়ে বিজ্ঞানীরা কেন উদ্বিগ্ন এবং আমাদের জন্য ঝুঁকির জায়গাগুলো ঠিক কোথায়। এই ভিডিওটা কোনো বিতর্ক তৈরি করার জন্য না, এই ভিডিওটা প্রশ্নের উত্তর খোঁজার জন্য। চলুন এবার প্রমাণের দিকেই যাই। নেচার ভিত্তিক একটি গবেষণা, যেটি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড প্রকাশ করেছে, সেখানে বলা হয়েছে বাংলাদেশের অধিকাংশ পোল্ট্রি ফার্মে নিয়মিতভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। বিশেষ করে ব্রয়লার ফার্মে এই ব্যবহার তুলনামূলকভাবে বেশি। গবেষকরা সতর্ক করেছেন এই অতিরিক্ত ও নিয়ন্ত্রণহীন অ্যান্টিবায়োটিক ব্যবহার মানুষের শরীরের জন্য সরাসরি নয়, কিন্তু ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া তৈরির বড় ঝুঁকি তৈরি করে, যা ভবিষ্যতে সাধারণ চিকিৎসাকেও অকার্যকর করে দিতে পারে। নেচার সায়েন্টিফিক রিপোর্টসে প্রকাশিত আরও একটি গবেষণায় দেখা গেছে ঢাকার হোলসেল চিকেন মার্কেটসে ব্রয়লার চিকেন্স থেকে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট বা এমডিআর ব্যাকটেরিয়া পাওয়া গেছে। গবেষকরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিনস ডিটেক্ট করেছেন, যা ফুড চেইন এবং হিউম্যান হেলথের জন্য দীর্ঘমেয়াদে ঝুঁকি তৈরি করে। এই গবেষণা প্রমাণ করে আমাদের খাবারের সেফটি নিয়ে সতর্ক থাকা জরুরি। জার্নাল অফ ফুড প্রোটেকশনে প্রকাশিত একটি গ্লোবাল রিভিউতে বলা হয়েছে পোল্ট্রি প্রোডাকশনে ওয়ার্ল্ড ওয়াইড অ্যান্টিবায়োটিক্স ব্যবহার হচ্ছে, যার ফলে পোল্ট্রি মিটে অ্যান্টিবায়োটিক রেসিডিউস পাওয়া গেছে। রেসিডিউস ও অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি ইন্টারন্যাশনাল সায়েন্টিফিক কমিউনিটিতে ব্যাপকভাবে স্বীকৃত। গবেষকরা সতর্ক করেছেন ফুড সেফটি এবং হিউম্যান হেলথের জন্য এটি গুরুত্বপূর্ণ কনসার্ন। পাবম্যাডে প্রকাশিত একটি ইন্টারন্যাশনাল সিস্টেম্যাটিক রিভিউতে দেখা গেছে পোল্ট্রি প্রোডাকশনে অ্যান্টিবায়োটিক্সের অব্যবস্থাপনা ও মিসইউজ খুব সাধারণ। ফলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স দ্রুত ফুড চেনে ছড়াচ্ছে, যা মানুষের স্বাস্থ্যের জন্য লং টার্ম ঝুঁকি তৈরি করছে। গবেষকরা বলছেন স্ট্রঙ্গার রেগুলেটরি ফ্রেমওয়ার্কস এবং কন্টিনিউয়াস মনিটরিং প্রয়োজন। ডেসক্রিপশনে এই সব রিসার্চের লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে সময় করে ভালোভাবে পড়ে নিতে পারবেন। এই প্রশ্নটা অনেকেই করেছেন এবং খুবই যুক্তিযুক্ত প্রশ্নটা।
শুধু মুরগি নয়, আমরা যেসব সবজি বা ফল খাই সেগুলো অধিক ফলনের জন্য অনেক রাসায়নিক সার বা পেস্টিসাইড ব্যবহার করে বড় করা হয়। এতে খাবারে ছোট পরিমাণ কেমিক্যাল রেজিডিউ থাকতে পারে। সব রাসায়নিকই খারাপ নয়, কিন্তু অতিরিক্ত বা নিয়ন্ত্রণহীন ব্যবহার স্বাস্থ্যের জন্য ঝুঁকি বাড়াতে পারে। তাই ভালো সবজি খেতে ভালোভাবে ধুয়ে খাওয়া, সম্ভব হলে সিজনালি বা অর্গ্যানিক খাবার বেছে নেওয়া ভালো। তবে মাথায় রাখতে হবে, সব ক্ষতির পরিমাণ সমান নয়, তাই বেশি ঝুঁকিযুক্ত খাবার চলা ভালো। ধন্যবাদ। একবার বা মাঝে মধ্যেই খেলে সাধারণত তাৎক্ষণিক ক্ষতি হয় না। সমস্যা আসে দৈনিক, নিয়মিত, অতিরিক্ত খাওয়ার ক্ষেত্রে, বিশেষ করে যদি পোর্শন কন্ট্রোল না থাকে। সমাধান হল পরিমাণ মতো খাওয়া, সপ্তাহে 1-2 দিন সীমিত করা, আর মাংসের সঙ্গে সবজি ও সিজনাল খাবার যুক্ত করা। এছাড়া ভালো সোর্সিং বা পরিচিত দোকান বা ফার্ম থেকে মাংস কেনা এবং প্রপার কুকিং করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই কমেন্টে অনেকেই রিপ্লেতে সুন্দর সুন্দর যুক্তিযুক্ত সমাধান দিয়েছেন। অনেকেই প্রশ্ন করছেন, গরিব হলে ব্রয়লার মাংস ছাড়া কি খাওয়া যায়? সত্যি কথা হলো, ব্রয়লার মাংসের দাম কম হওয়ায় অনেকেই বেশি খায়। আমি নিজেও গরিব পরিবারের। আমাদের বাসায় বর্তমানে 7টি রাজহাঁস, 3 চীনা হাঁস, 6 দেশি মুরগি, 5টা ছাগল রয়েছে। গরিব বলে নিজের ক্ষতি করবেন সেইটা কোনো সমাধান না। বাড়ির আশেপাশে বা ছাদে বিভিন্ন শাকসবজি করতে পারেন। আগে ব্রয়লার মুরগির মাংস মাঝে মাঝেই খেতাম, তবে গত 2 বছর ধরে খুবই কম খাই। শুধু মাঝে মাঝে এবং খুব অল্প পরিমাণে, কারণ নিয়মিত বেশি খেলে স্বাস্থ্যের ওপর ঝুঁকি দেখা দিতে পারে। মূল কথা, পরিমাণ মতো খাওয়া এবং সচেতন থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি একদম ঠিক বলেছেন। সব মুরগিকেই এখন একই ধরনের প্রস্তুত খাবার খেতে দেওয়া হয়। শুধু ব্রয়লার মুরগির ডোজ দেওয়া ঠিক। সমস্যা মূলত আসে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক, গ্রোথ এনহ্যান্সার্স বা আনকন্ট্রোলড ফিডিং প্র্যাকটিস থেকে, যা ব্রয়লারে বেশি দেখা যায়। কান্ট্রি-ওয়াইড অনেক ধরনের মুরগি একই খাবার খায়, কিন্তু পোর্শন, গ্রোথ রেট এবং ফার্ম কন্ডিশনসের পার্থক্য ব্রয়লারকে রিস্কিয়ার করে তোলে। সংক্ষেপে বললে, ব্রয়লারে ক্ষতির ঝুঁকিটা তুলনামূলকভাবে বেশি। ঠিক এই সমস্যাটা শুধু ব্রয়লার মুরগিতে নয়, অনেক খাবারেই আছে। আগে আমরা দেশি গরুর দুধ খেতাম, এখন যে প্যাকেটজাত প্রসেসড দুধ খাই সেটা কিভাবে আসে অনেকেই জানি না। দুধ বাড়ানোর জন্য গরুকে বিভিন্ন ওষুধ দেওয়া হয়, এটা সত্য। একসময় গরুর শরীরে থাকা এক ধরনের ওষুধের কারণে মরা গরুর মাংস খেয়ে শকুন প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। এ থেকেই বোঝা যায়, খাবারের মাধ্যমে ক্ষতি সবসময় সঙ্গে সঙ্গে দেখা যায় না, অনেক সময় নীরবে ধীরে ধীরে শরীরকে প্রভাবিত করে। এক ভাই খুব সুন্দর বাস্তব ভিত্তিক একটি কমেন্ট করেছেন, ব্রয়লারের বিকল্প হিসেবে 1 থেকে 1.5 কেজি ওজনের সোনালী মুরগি তুলনামূলকভাবে একটু নিরাপদ ধরা হয়। তবে সত্যি কথা হলো, কোনো মুরগি 100% নিরাপদ নয়। আজ প্রায় সব ধরনের মুরগিতেই কম বা বেশি মাত্রায় ক্ষতিকর জিনিসের ঝুঁকি আছে। কিন্তু ব্রয়লার, পোল্ট্রি মাছ, পাঙাশ ও তেলাপিয়াতে ঝুঁকি একটু বেশি, কারণ এগুলো সহজলভ্য, মানুষ বেশি খায় আর দ্রুত উৎপাদনের জন্য সেখানে বেশি চাপ দেওয়া হয়। এই চাপ আসে মূলত অতিরিক্ত ফিড, অ্যান্টিবায়োটিক ও গ্রোথ এনহ্যান্সিং অ্যাডিটিভস থেকে। তাই নিয়মিত ও বেশি খাওয়াটাই সমস্যার জায়গা। ধন্যবাদ ভাই, আপনার জন্য রইল শুভকামনা। যারা বলে দোষ শুধু বিক্রেতার, আমি বলি না। যে বিক্রি করে আর যে জেনে বুঝে কিনে খায়, দুজনেই দায়ী। দোকানে যদি বিষ বিক্রি হয়, আপনি কি খাবেন? না, কারণ আপনি জানেন এটা ক্ষতি করবে। ঠিক তেমনি কোনো খাবার ক্ষতিকর জেনেও চোখ বন্ধ করে খেলে দায় শুধু বিক্রেতার না, নিজের সিদ্ধান্তের দায় নিজেরও নিতে হয়। আপনি যদি বাড়িতে ছোট বাচ্চা মুরগি কিনে নিজে বড় করেন এবং সেটাকে 90-100 দিন বা তারও বেশি সময়ে বড় করেন, তাহলে সেটা ব্রয়লার থেকে অনেকটাই নিরাপদ। কারণ এখানে দ্রুত ওজন বাড়ানোর চাপ নেই, অ্যান্টিবায়োটিক বা গ্রোথ এনহ্যান্সার ব্যবহারও সাধারণত কম হয়। পুরোপুরি 100% নিরাপদ কিছুই নয়, কিন্তু এই পদ্ধতিতে ঝুঁকি অনেক কমে যায়। তাই এটা ভালো ও বাস্তবসম্মত একটি অভ্যেস। ডিম আর মাংস এক জিনিস না। সাধারণভাবে ডিম খাওয়ার ঝুঁকি মাংসের চেয়ে কম, কারণ ডিমে অ্যান্টিবায়োটিক বা অন্য ওষুধের রেসিডিউ সাধারণত কম যায়।
তবে যেই মুরগিকে নিয়মিত অ্যান্টিবায়োটিক দেওয়া হয় তার ডিমেও ট্রেস অ্যামাউন্ট থাকতে পারে। তাই এখানেও নিয়ম একই, নিয়মিত বেশি না, পরিমাণ মতো। দেশি বা ঘরে পালা মুরগির ডিম তুলনামূলকভাবে ভালো। হ্যাঁ, আরব দেশসহ অনেক বিদেশে মানুষ আমাদের চেয়েও বেশি মাংস খায়, এটা সত্য। কিন্তু পার্থক্যটা আসে কিভাবে পালন করা হয় আর কিভাবে নিয়ন্ত্রণ করা হয় সেখানে। অনেক দেশে খামারগুলোতে স্ট্রিক্ট রুলস, রেগুলার ইন্সপেকশন আর উইথড্রল পিরিয়ড মানা হয়, তাই নিয়মিত খাওয়ার পরও ঝুঁকি তুলনামূলক কম থাকে। আমাদের দেশে সমস্যা হয় যখন নিয়ন্ত্রণ দুর্বল হয় বা নিয়ম মানা হয় না। খাবার এক না, ব্যবস্থাপনা আলাদা। অনেকেই ব্রয়লার মাংস খেয়েছে আর কোনো সমস্যা হয়নি, কিন্তু মনে রাখবেন, সব মানুষের শরীর একরকম নয়। ঠিক যেমন করোনায় সবাই আক্রান্ত হয়নি, তেমনি খাবারের প্রভাবও সবাই একরকমভাবে অনুভব করে না। কিন্তু এর মানে এই ঝুঁকি নেই তা নয়। মূল কথা পরিমাণ, ফ্রিকোয়েন্সি এবং সচেতনতা গুরুত্বপূর্ণ। আপনি যদি বাড়িতে ছোট বাচ্চা মুরগি নিজে পালেন, তাহলে সাধারণত ঝুঁকি অনেক কমে যায়। কারণ এখানে র্যাপিড গ্রোথ প্রেশার নেই, কোনো অতিরিক্ত অ্যান্টিবায়োটিক বা গ্রোথ এনহ্যান্সার কম ব্যবহার হয়। তবে খেয়াল রাখতে হবে পরিষ্কার খাবার, পরিচ্ছন্ন পরিবেশ ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা। তখন বাড়িতে পালন করা প্রায় নিরাপদ। মূল কথা, পরিমাণ ও পরিচ্ছন্নতা মানলে ঝুঁকি কমে যায়। আমি কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিইনি, শুধু তথ্য শেয়ার করেছি যাতে সিদ্ধান্তটা আপনার নিজের হয়। খাবার নিয়ে সচেতনতা মানে ভয় নয়, সচেতনতা মানে বুদ্ধিমানের মতো বাঁচা। আপনারা যদি এমন আরও কোনো বিষয়ে জানতে চান, কমেন্টে জানাবেন। বেশি রিকোয়েস্ট পেলে অবশ্যই সেই টপিকে ভিডিও আনব। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।